মহেশ, বাবা তোকে তবু আমি এটা বলবো যে তোর পড়াশোনা ছাড়া উচিত নয়। আরে বাবা, আমি তো পড়াশোনায় তেমন ভালো ছিলাম না, আর তোমার সাথে সাথে কাজ করব, কিছু টাকা পয়সা রোজগার করব, এতে তো তোমারই বোঝা হালকা হবে, তাই না? আরে কি কথা বলছিস বাবা? বাচ্চা কি বাবা আমার বোঝা হয় নাকি? আরে এ তো আমাদের কর্তব্য, তোকে আর মিনাকে ভালোভাবে লেখাপড়া করানো, ভরণ পোষণ করা। আমার যখন পড়া ছেড়ে কোনো কষ্ট হচ্ছে না, তখন তুমি কেন কষ্ট পাচ্ছ বাবা? হ্যাঁ, আমার বোন পড়াশোনায় ভালো, আমরা দুজন যদি একসাথে রোজগার করি তাহলেও অনেক পড়াশোনা করতে পারবে, আরো অনেক কিছু ভাবা যেতে পারে। এমন মনে হচ্ছে যেন এই কালকের কথা, তোকে কাঁধের উপর উঠিয়ে শহরে নিয়ে যেতাম, আর তুই এত বড় হয়ে গেছিস যে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছিস। মিনা, একটু চাটা বসিয়ে দে না মা, তোর বাবা আর দাদা এক্ষুনি এসে যাবে, ততক্ষণে আমি ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দিই। ঠিক আছে মা। আরে মিনা মা, দেখো মা, তুমি নাম নিলে আর বাবা আর মহেশ দাদা চলে এলো। বাবা, টিফিনটা দাও। এই নে, এক কাপ চা খাওয়া মা। চা বসিয়ে দিয়েছি বাবা। মিনা, এই নে টাকা। তুই বলছিলি না কি একটা বই কিনবি? আজ থেকে বই পেন যা কেনার হবে তুই আমাকে বলবি, সবকিছুর জন্য বাবাকে বিরক্ত করবি না, ঠিক আছে? তুই শুধু মন দিয়ে লেখাপড়া কর। হ্যাঁ, তাহলে তোমার অনেক টাকা খরচা হয়ে গেছে না নিরঞ্জন দা? আরে অনেক বলছিস কি ভাই, অনেক বেশি হয়ে গেছে। তাহলে তুমি টাকার ব্যবস্থা কি করে করলে? এই করে করবো বল, ধার নিয়েছি। আর দেখ, বিহারে তো অনেক রকমের খরচা আছে না, আরে ছেলের বাড়িতেও তো কিছু দিতে হয়। তার মানে তোমার মাথায় ধারের বোঝাও বেড়ে গেল। সে তো বটেই, কিন্তু তবুও আমি ভাই খুশি যে আমার বোনের বিয়েটা বেশ ভালোভাবেই হয়ে গেছে। আর কি চাই বল আমার? যদি বলি ধারের কথা, সে আমি আর বাবা মিলে আস্তে আস্তে চুকিয়ে দেবো। আরে নরেন্দ্র, আমার গ্রাম থেকে ফোন এসছে, বিহার থেকে, দাঁড়া একটু কথা বলে আসি। হ্যালো, প্রণাম কাকা, আমি মহেশ বলছি। আরে বাবা মহেশ, কেমন আছিস? ভালো আছি কাকা। সুভাষ দা আর বৌদি কেমন আছে? আর তোর বোন মিনা? সবাই ভালো আছে কাকা। তোমার সাথে একটা দরকারি কথা ছিল। সে তো আমি বুঝেই গেছি বাবু, দরকার না পড়লে কি আর কাকাকে মনে করতে? সেরকম ব্যাপার না কাকা। আরে মজা করছিলাম, বল না কি ব্যাপার। আচ্ছা, আমি কি বোম্বেতে কোনো কাজ পেতে পারি? আরে কেন পাওয়া যাবে না? আরে যারা কাজ করতে ভালোবাসে তারা মুম্বাইয়ে কাজ পেয়েই যায়। কি শহরে আসার কথা ভাবছিস কি? ইচ্ছে তো আছে কাকা, এখানে গ্রামে কাজ করে যা টাকা পাই শহরে তো তার থেকে বেশি পাবো, তাই না? সে তো ঠিকই বাবা, কিন্তু তোর বাবা কি সেটা মানবে? তুমি কথা বললে নিশ্চয়ই মানবে। না, আমি কথা তো বলবো, কিন্তু হঠাৎ করে তোর এরকম শহরে আসার চিন্তা ভাবনা কেন? বাবার টাকা দিয়ে সংসার চলে, তারপর মিনার বিয়ে, ওর পড়াশোনা, এইসব কাজের জন্য তো টাকা জমাতে হবে, তাই না? আমি যদি বেশি রোজগার করতে পারি তাহলে বাবারও তো একটু সাহায্য হবে, তাই না? তা তো ঠিকই বলেছিস বাবা। তুমি কথা বলবে তো বাবার সাথে? বাহ বাবা, এখন কাকার কাঁধে বন্দুক রেখে নিশানা ঠিক করছো? হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি কথা বলবো। যদি পারো তো আজকেই কথা বলো। আমি রাখছি, রাম রাম। আমি সব জানি, সত্যকে আমার সঙ্গে কথা বলবার জন্য তুই বলেছিলি না? হ্যাঁ বাবা। আমি মহেশকে কোথাও যেতে দেব না, আমি বলে দিচ্ছি। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো, শহরে গেলে বেশি টাকা রোজগার করব, তোমাকে আর বাবাকেও সাহায্য করতে পারবো, আর মিনাও ভালোভাবে পড়াশোনা করতে পারবে। আরে, বম্বে যাওয়ার সাথে আমার পড়াশোনার কি সম্পর্ক? আমি তো এখানে ভালোই পড়ছি, আর সামনের দিনের পড়াশোনা স্কলারশিপ নিয়ে করব। তুই চুপ কর বাবা, তুমি বোঝাও না ওদের, বাড়িতে বেশি টাকা এলে পরে সবার জন্য তো ভালো হবে, তাই না? যা কিছু আছে তাতেই আমি খুশি আছি, আর সবকিছু তো ঠিকই চলছে, আর পরেও ভগবান সবকিছু ঠিকই করবে। মা, সে তো হবেই, কিন্তু আমাদেরও তো কিছু করতে হবে, তাই না? আরে বাবা, মুম্বাই অনেক দূর, এইভাবে তোকে কি করে পাঠাবো? আমাকে একটু ভাবনা চিন্তা করতে দে, তারপর আমি বলছি। বাবা, আমি সবকিছু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি, আর কাকাও তো ওই একই শহরে কাজ করে। ওর ব্যাপারটা আলাদা, ও একাই থাকে, না কোনো পরিবার, না কোনো দায়িত্ব আছে ওর। তুই এখনো এত বড় হসনি যে তোকে একা শহরে পাঠিয়ে দেব। আমি একা কোথায় মা, আমি তো কাকার সাথেই থাকবো।
কাকা বলেছে আমাকে কাজ পাইয়ে দেবে, আমি যা টাকা কামাবো সব তোমাদের পাঠিয়ে দেবো। দেখ তুই না তোর আমি তো বললাম আমি ভাবনা চিন্তা করে কিছু বলছি, এখন কথা বন্ধ করো। যা ভাবার ভেবে নাও, কিন্তু এ কোথাও যাবে না, এটা বলে দিলাম। মা ঠিকই বলছে, দাদা কোথাও যাবে না। অবশেষে মহেশ তার মা বাবাকে রাজি করিয়ে নেয় আর সে তার স্বপ্নগুলি পূরণ করতে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সালাম নাসিম ভাই। ওয়ালাইকুম সালাম। আরে সত্য যে, কি খবর? ওই চলে যাচ্ছে। নাসিম ভাই, এই হলো আমার ভাইপো মহেশ, খুব পরিশ্রমী ছেলে। মহেশের কাকা সত্যপাল তাকে নসিম কুরেশির লোহার গ্রিল বানানোর কারখানায় কাজে লাগিয়ে দেয়। আগে কাজ করেছিস? হ্যাঁ, গ্রামে মজদুরি করতাম। খুব ভালো। ওই যে ওখানে সুলেমান, ও তোকে কাজ শেখাবে। ধন্যবাদ নাসিম ভাই, কালকে সকাল থেকে ওকে পাঠিয়ে দেবো। এই দাঁড়া, এদিকে দে। আরে এটা খেলনা নয়, যন্ত্র, বুঝলি? দেখ, এটাকে এইভাবে ধরে এই জোরে ঘোরাবি, ব্যাস। দেখ, খুলে গেল তো। একটা কথা তোকে আমি কতবার বোঝাবো? হ্যাঁ, কি রে, মনে হয় তোর এই মাথাটা আছে না, এই স্ক্রুগুলো ঢিলা, একদিন মাথা গরম হয়ে যাবে, সব ধরে টাইট দিয়ে দেবো, বুঝলি? চল কাজ কর। আরে বসে বসে আমার দিকে তাকাচ্ছিস কি? ফটাফট হাত চালা। যদি আমার হাত চলে না, তখন মজা দেখবি। কাজ শেখার সময় মহেশের শুরুতে সমস্যা হচ্ছিল, কিন্তু সে চেষ্টা করতে থাকে। তার লক্ষ্য স্থির ছিল, সে কিছু করে দেখাতে এসেছিল এই শহরে। মহেশ গ্রাম থেকে শহরে নিজের ও তার পরিবারের জীবন আরো উন্নত করার স্বপ্ন নিয়ে এসেছিল, কিন্তু তার এই উন্নত জীবনের স্বপ্নের বাস্তব রূপ পেতে আরো সময় লাগতে চলেছে। অন্যদিকে মহেশের পরিবার অপেক্ষা করছিল তাদের ছেলে ফিরে আসার জন্য, কিন্তু তাদের জানা ছিল না যে এই অপেক্ষার মেয়াদ যথেষ্ট দীর্ঘ হতে চলেছে। আরে পাগল হয়ে গেছিস? এই কুড়ের বাচ্চার জন্য কি আমাকে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? আরে জানি না কি উল্টো পাল্টা ধান্দা করে তোর ভাইপো। যতক্ষণ না কাজ শেষ হচ্ছে তুই বাড়ি যাবি না, বুঝলি? কিন্তু প্রথমবার ও আমার থেকে দূরে আছে। আমরা অপেক্ষা করি। কথা হয়েছে মহেশের সাথে? হ্যাঁ হ্যাঁ, কথা হলো তো, কাজে লেগে গেছে। প্রথমে 2000 টাকা প্রতি মাসে পাবে। তুমি এখন টাকার কথা ছাড়ো, কিন্তু ও ভালো আছে তো? আরে বাবা, খুব খুশি, আনন্দে আছে কাকার সাথে, আর কাজ শিখছে। আমার সব সময় ওর জন্য চিন্তা হয়। ও তো বাড়ির কথা চিন্তা করছে, আমার, তোমার। আরে তোমার তো খুশি হবার কথা, লায়েক হয়েছে তোমার ছেলে। হ্যাঁ, কিন্তু প্রথমবার ও আমার থেকে দূরে আছে, তাও এত বড় শহরে। যেদিন থেকে ও গেছে কিচ্ছু ভালো লাগছে না। আরে যমুনা, ও এখন বড় হয়ে গেছে, নিজের দায়িত্ব ঠিক সামলে নিতে পারবে। এই যে গেছে, তো মাঝে মাঝে আসবে, এরকম নাকি সারা জীবনের মতো চলে গেল? দেখো, এরকম কথা একদম বলবে না। এমনিতেই আমার এত চিন্তা হচ্ছে। আসতে দাও ওকে, দড়ি দিয়ে বেঁধে রাখবো, এক মুহূর্ত আমার থেকে দূরে যেতে দেব না। আরে এই বেটা মহেশ, কতগুলো ফিটিং তৈরি হলো? আর 5টা ফিটিং বাকি আছে সুলেমান ভাই। 5টা? আরে পাগল হয়ে গেছিস? রাত 8টা বেজে গেছে, কাল সকালে ডেলিভারি আছে। হয়ে যাবে সুলেমান ভাই। যতক্ষণ না কাজ শেষ হচ্ছে তুই বাড়ি যাবি না, বুঝলি? হ্যাঁ সুলেমান ভাই। কোন একটা গাধা কোথা থেকে চলে এসেছে। এ মাথা মোটা, এইভাবে কাজ করবি? এইভাবে কেউ কাজ করে? আরে কোথা থেকে এসব আসে?
জানি না কিসের জন্য মায়না দিয়ে রেখে দিয়েছে তোকে, উল্টে আমার মায়নাটা পাওয়া উচিত তোকে ঝালানোর জন্য। রিয়া শোন, হ্যাঁ তোর কাজ শেষ হয়ে গেলে কারখানা বন্ধ করে তারপর যাবি। কি সুলেমান ভাই, এই কুড়ের বাচ্চার জন্য কি আমাকে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? আরে ভাই কেন সবসময় এরকম করিস বলতো? কাজ দেখে পাগল কোথাকার। এলাম আমি, খুদা হাফিজ। খুদা হাফিজ। মহেশ, এই মহেশ, আরে 8টা বেজে গেছে, কাজে যাবি না নাকি? ওঠ, 8টা বেজে গেছে। 8 বাবা, আরে তোর গায়ে তো খুব জ্বর রে। বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম এতক্ষণ। আরে মহেশ, তোর এখন শরীর ভালো না, চল গিয়ে কোনো ডাক্তার দেখিয়ে আনি। না কাকা, আমার খুব দরকারি কাজ আছে। আরে কোনো পাহাড় ভেঙে পড়বে না একদিন কাজে না গেলে। গরম স্ত্রীর মতন তোর গা পুড়ে যাচ্ছে, আজকে বিশ্রাম নে। আমার আজকে যাওয়াটা খুব দরকারি, আমি আসছি কাকা। রাম রাম। আরে কি তাড়াহুড়ো করছিস? এই মহেশ, রাম রাম। 12 এপ্রিল 2005। মহেশের গায়ে বেশ জ্বর ছিল, কিন্তু সে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর সেদিন সে তার কাকার বাড়িতে আর ফিরে আসেনি। নাসিম ভাই, নাসিম ভাই, কাল রাত থেকে মহেশ ঘরে ফেরেনি। আমি তো তোমায় এখন জিজ্ঞেস করব, মহেশ আসেনি কেন? কি বলছো নাসিম ভাই? আরে কি সত্যদা, তোমার যে ভাইপো আছে না মহেশ, ওর আবভাব খুব একটা ভালো ঠেকছে না। 2 দিন ধরে কারখানায় আসেনি, কোথায় ঘুরছে কে জানে। 2 দিন ধরে? কি বলছো তুমি? আরে ওর জন্য 2 দিন ধরে 4টে অর্ডার আটকে আছে। আরে কমসে কম বলে তো যাবে, তাই আরে না? ভাইজান, আমি ভুলটা করেছি। ওরই কথায় আমি ওর ভাইপোকে কাজে রেখেছিলাম। এখানে কাজটা অর্ধেক পড়ে রয়েছে, অর্ডারটা দিতে হবে। হঠাৎ নতুন কারিগর করতে আনবো? কি বলছো নাসিম ভাই? ফারুক ভাই, মহেশ তো রোজ সকাল 8টার সময় কাজে বেরিয়ে যেত। হ্যাঁ, কাল একটু দেরি করে উঠেছিল। আরে আজকে নয়, প্রত্যেকদিন দেরি করে ও। লাট সাহেবের বেটা 10টার আগে এখানে ঢোকে না। এই দেখো 10টা বেজে গেছে, এখনো কোনো খোঁজ নেই। কে জানে কোথায় আছে। এখন এলেও আমি আর ওকে রাখবো না, হিসেবপত্র চুকিয়ে বিদায় করবো। আরে কি বলছো নাসিম ভাই? কিসের হিসেব? যে কাজটা আমাদের দিয়েছিল আমি আর রিয়াজ দুজনে মিলে করেছি। কোনো কাজ না করেই ও টাকা পেয়ে যাবে। চুপ কর সুলেমান, আমরা কোনো ঝামেলায় পড়তে চাই না। হিসাব দিয়ে দে ওকে। মাসে 2000 টাকা কথা হয়েছিল, 3 হপ্তার হিসেবে 1500। আরে নাসিম ভাই, মহেশ। আরে তুমি চুপ করো। এই নাও ধরো, নাও আর ভাগো। আর একটা কথা শোনো, অন্য কোথাও যদি কাজে লাগাও তো ভেবে চিন্তে লাগিও। তোমরা এসব কি বলে যাচ্ছ? মহেশ তো খুব কাজের ছেলে। হ্যাঁ, কাজের ছেলে তো নিজের ভাইপোকে নিজের কাছে রাখো না। আমার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। টাকা ওঠাও, ভাগো। জানি না কোন উল্টোপাল্টা ধান্দা করে তোর ভাইপো। হ্যাঁ দেখ, আমরা ব্যবসাদার, এইসব ঝামেলায় আমরা পড়তে চাই ফারুক না। ভাই, মহেশ যদি ঠিকভাবে কাজে না আসতো, কাজ না পারতো, তাহলে তো তুমি আমায় একবার ঠিকভাবে বলতে পারতে, তাই না? আর এটা স্কুল না কারখানা যে টিচার হয়ে সারাক্ষণ তোমার কাছে নালিশ করব? আরে সোজা গিয়ে তোর ভাইপোকে জিজ্ঞেস কর না কি করতে চায় ও। আমি শুধু এটাই বলছি যে আরে কিচ্ছু না, যেটা করার ছিল বলা ছিল তুমি বলে ফেলেছো। এবার ফটো এখান থেকে, চলো। আরে তোমরা তো আমার কথাই শুনছো না। আমি আমার ভাইপোকে নিয়ে চিন্তায় আছি, ও রাতে ঘরে ফেরেনি। আর তোমরা আরে কেন সকাল সকাল মাথাটা খাচ্ছিস? হ্যাঁ, যা গিয়ে খোঁজ নিজের ভাইপোকে আর জিজ্ঞেস করো কি করতে চাইছে। বেরো এখান থেকে, এই বের করে দে তোকে। আরে চলো, বেরো বেরো এখান থেকে, বেরো, চলো। এই এটা নিয়ে নাও, ধরো ধরো ধরো।
রাস্তা দেখো। আরে হাঁ করে মুখের দিকে তাকিয়ে কি হবে? রাস্তা দেখো। দাদা ওরা তোমার উপর এত চেঁচাচ্ছিল কেন? এটা তো আমিই বুঝতে পারছি না। আমার ভাইপো ঘরে ফেরেনি, আমি চিন্তায় আছি, আর ওরা দেখি আমার উপর চিৎকার করছে। দাদা তুমি আমার কথাটা শোনো। তুমি না গ্রামে ওর বাবাকে একটা ফোন করো। হতে পারে যে মহেশের হয়তো এই শহর ভালো লাগেনি, ও গ্রামে ফিরে গেছে। না রে নরেন্দ্র, ওর যদি গ্রামে যাওয়ার হতো ও আমায় না বলে যেত না। তাও আমি কথা বলবো সুভাষদার সঙ্গে। আমি এখন কি ভয় পাচ্ছি জানিস? কি? নাসিম ভাই সত্যি বলছে না তো? আমাদের মহেশ কোনো অন্যরকম জালে ফেসে যায়নি তো? বয়সটাই এমন, কখনো কখনো বাচ্চারা এরকম হয়েই যায়। দাদা যত ভাববে তত আরো মাথা খারাপ হয়ে যাবে। তুমি বরং গ্রামে ওর বাবাকে একটা ফোন করো। মহেশ নিশ্চয়ই ওখানেই গেছে। না সত্য, দুদিন ধরে মহেশের সাথে তো আমার কোনো কথা হয়নি। আচ্ছা, শেষবার যখন তোমার সঙ্গে কথা হয়েছিল মহেশ কিছু বলেছিল? না তো। কিন্তু তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? মহেশের কিছু হয়েছে নাকি? দাদা, ওই মহেশ কালকে সকালে কাজে বেরিয়েছিল কিন্তু এখনো অব্দি ঘরে ফেরেনি। কি? কারখানায় গিয়ে ওর মালিকের সাথে কথা বললাম, তো সে বলছে দুদিন ধরে তো আসেইনি। তাহলে গেল কোথায়? বুঝতে পারছি না দাদা। আমি ভাবলাম যে ও গ্রামে চলে যায়নি তো, সেই জন্যই তোমায় ফোন করলাম। না, এখানে তো আসেনি। আর তোমাকে না বলে ও কোথায় যাবে বলো তো? কি করব? সেটাই তো ভাবছি দাদা, যে কি করব। মহেশের কাছে তো কোনো মোবাইলও নেই। সত্য, আমার মনে হচ্ছে তুমি পুলিশে যাও আর রিপোর্ট লেখাও। তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি থানায়। ঠিক আছে, আমিও মুম্বাই আসছি। না না দাদা, আমি বলছি যে তুমি এখন ওখানেই থাকো। কি জানি হয়তো 2-1 দিনের মধ্যে ও গ্রামে চলে যাবে, তাই তুমি ওর জন্য ওখানেই অপেক্ষা করো। আমি কথা বলছি পুলিশের সাথে। অপেক্ষার আরো একটি দিন কেটে গেল, কিন্তু মহেশের কোনো খবর পাওয়া গেল না। সে তার গ্রামেও ফিরে যায়নি। মহেশের কাছে কোনো ফোনও ছিল না। তার সাথে কন্ট্যাক্ট করার জন্য, তার নাগাল পাওয়ার জন্য কোনো পথই নজরে আসছিল না। আমি প্রথমেই বলেছিলাম যেতে দিও না ওকে, এখনো এত বড় হয়নি। মা, তুমি কেঁদো না, দাদাকে পাওয়া যাবে। চলো চলো, ট্রেনের সময় হয়ে গিয়েছে। তুই তোর খেয়াল রাখিস। আর হ্যাঁ, আমি জ্যোতি কাকিকে বলে দিয়েছি ও রোজ এসে তোকে দেখে যাবে, কিন্তু তুইও রাতে ওর বাড়িতে গিয়ে শুবি। হ্যাঁ, তুমি চিন্তা করো না মা, শুধু দাদাকে ফিরিয়ে নিয়ে এসো। সাহেব, 2 দিন হয়ে গেল মহেশ ঘরে ফেরেনি, নিজের গ্রামেও যায়নি। তুমি বলছিলে যে মহেশের মালিক ওর নামে অভিযোগ করছে। কি এমন করতো? আমাকে কিছু বলেইনি ঠিকভাবে সাহেব। আমার হাতে ওরা 3 সপ্তাহের টাকা ধরিয়ে দিল আর আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল। মুকেশ, নসিম, ফারুক আর সুলেমান, 3 জনকেই তুলে আনো। 3 জনই ওখানে কাজ করতো, কিন্তু হঠাৎ যাওয়া বন্ধ করেছে কেন? নিশ্চয়ই কিছু হয়েছে। স্যার 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 আমরা কি করে জানবো যে ও কেন আসছে না? আমরা জানি না, আমাদের কেন জড়াচ্ছেন? অনেক লোকসান হয়ে যাবে, অনেক কাজ পড়ে আছে স্যার। সোজা কথা না শুনলে লোকসান আরো বেশি হবে। চলো স্যার, মহেশ ছেড়ে দেওয়ার পর কাজের চাপ খুব বেড়ে গেছে স্যার। চল। স্যার, মহেশ 11 এপ্রিল আসেনি, 12 তারিখও না। আমি ভাবছিলাম যে ওর কাকার সঙ্গে কথা বলবো, আর 13 তারিখে ও নিজেই চলে এসে আমাকে জিজ্ঞেস করলো মহেশ কোথায়। আমিও তো তাই জিজ্ঞেস করছি, মহেশ কোথায়? আল্লাহ দিব্যি স্যার, মহেশ কোথায় আছে জানি না আমরা। বদমাস ছেলে স্যার, কোথায় ঘুরে বেড়াচ্ছে কি করে জানবো? হ্যাঁ স্যার, কারখানাতে কাজ কম আর বদমাইশি বেশি করতো। সত্যবাবুর কথা অনুযায়ী তোমরা ওকে কাজে রেখেছিলে না? হ্যাঁ স্যার, ও সত্যপালের ভাইপো, তাই ভরসা করে রেখেছিলাম। সত্যপাল যে লন্ড্রিতে কাজ করে সেটা আমাদের কারখানার পাশেই, বহুদিন ধরেই ওকে চিনি। আর তোমার কারিগরের দরকারও ছিল। হ্যাঁ স্যার। ও যখন হঠাৎ করে আসা বন্ধ করে দিল, অসুবিধা তো হয়েছিল। ও যখন স্যার কাজে আসতো তখনও আমাদের খুব অসুবিধা হতো। কাজেও ঢিলা ছিল আর টাইমেও আসতো না কাজে। ওর কাকা বলেছিল যে ও সকাল 8টায় বেরোতো বাড়ি থেকে কাজের জন্য, কিন্তু স্যার কখনোই 10টার আগে কারখানায় ঢুকতো না। যখন 2 দিন ধরে মহেশ এলো না, তখন সত্যপালকে ফোন করে জিজ্ঞেস করলে না? স্যার, আমরা আমাদের কাস্টমারকে নিয়ে ভাববো না ওই ফাঁকিবাজ ছেলেটাকে নিয়ে ভাববো? সেদিন অর্ডারও অনেক ছিল ডেলিভারির জন্য। হ্যাঁ স্যার, 12 তারিখে মাল ডেলিভারি করার ছিল বাপিতে। আমি মহেশকে বলেছিলাম সকাল 8:30টার সময় আসতে ডেলিভারির জন্য, কিন্তু ও তো এলোই না। সাহেব, সেদিন সকাল 8টার সময় ও উঠেছিল, আমি নিজে উঠিয়েছিলাম ওকে। গায়ে জ্বর ছিল তবুও কাজে বেরিয়েছিল, বলছিল অনেক দরকারি কাজ আছে। না কাকা, আমাকে যেতেই হবে, আমার যাওয়াটা দরকারি। আমি আসছি কাকা। আরে দাঁড়া,
এটা বলে বেরিয়ে গেল। হ্যাঁ, কিন্তু কারখানাতে তো আসেনি। ওই স্যার, তারপরে আমি 9টা পর্যন্ত ওর জন্য অপেক্ষা করেছি। তারপরে আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাই ডেলিভারি করতে। সাহেব, আমি আমার ভাইপোকে খুব ভালো করে চিনি। ও খুব কাজের ছেলে, সৎ ছেলে। ও এটা বলে বেরিয়েছিল যে ও কাজেই যাচ্ছে। কেন মিথ্যে কথা বলবে সাহেব? তাহলে কি আমরা মিথ্যে বলছি? স্যার, ভালো করলে তো মন্দ হয়। খুব বড় ভুল হয়ে গেছে এর ভাইপোকে কাজে রেখে। স্যার, মহেশকে যখন প্রথমবার দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল এই ছেলেটা কোনো বাজের সঙ্গে আছে। ও নিজে একদিন ফাঁসবে, আমাদেরও সবাইকে ফাঁসাবে। নাসিম ভাই তো খুব ভালো মনের মানুষ। ছেলেটা সব ভুল মাফ করে দিত। প্রথম যেদিন এসেছিল আমি তখনই বলেছিলাম, স্যার এই ছেলেটা না কাজ জানে না কাজ শেখার ইচ্ছে আছে, একে বের করে দাও। কিন্তু না, কিন্তু নাসিম ভাই বললো না, আস্তে আস্তে শিখে যাবে। এখন কিরকম ফাঁসিয়ে পালিয়ে গেল দেখলেন? হ্যাঁ, আমি আর আমার পার্টনার ফারুক অনেক বছর ধরে কারখানা চালাচ্ছি, আমাদেরকে সবাই চেনে। এখন আপনি বলুন আমরা কেন মিথ্যে বলবো? কি বললো পুলিশ? বৌদি, ওরা তো বলছে যে মহেশকে খুঁজবে, কিন্তু কত সময় লাগবে ওরা বলতে পারছে না। দেখো, আমি বলছি তোমাকে, ওর মালিক মিথ্যে বলছে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। না বলেও কি করে কোথাও চলে গেল? স্যার, নাসিম কুরেশি আর ফারুক সিদ্দিকী দুজনেরই ফোন রেকর্ড চেক করেছি, কিন্তু উল্টোপাল্টা কিছু পাইনি স্যার। আর 12ই এপ্রিল পুরো দিনটাই ও কারখানাতেই ছিল। আর ওর কারিগর সুলেমান, সেখান থেকে কিছু পেলে? স্যার, কারখানার লোকজন তো বলছে সুলেমান 12ই এপ্রিল ভাবি গেছিল ডেলিভারির জন্য, আর রেকর্ডও সেটাই প্রমাণ করছে। আর সে রাতেই ও মুম্বাই ফিরে আসে। আর প্রায় 7:30টার সময় নাসিমের কাছে একটা ল্যান্ডলাইন থেকে ফোন আসে, মনোহর থেকে। মনোহর থেকে? নাসিমকে ডাকো, ওর থেকে জানবো কার ফোন ছিল। আর ফারুক আর সুলেমানকেও নিয়ে আসবে। স্যার, আগে স্যার ওই ফোনটা আমি করেছিলাম। ওই ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, তখনই ফোন করেছিলাম আমি। মানে ওখান থেকে ফোনটা করি। পাবলিক ফোন থেকে করেছিলে? হ্যাঁ স্যার। কেন? তোমার কাছে তো মোবাইল আছে। স্যার, ওই ব্যালেন্স শেষ হয়ে গেছিল, তাই পিসিও থেকে ফোন করেছিলাম। ফোন কেন করেছিলে? হ্যালো, সালাম আলাইকুম নাসিম ভাই, সুলেমান বলছি। হ্যাঁ সুলেমান, বল। ডেলিভারি হয়ে গেছে? হ্যাঁ ভাইজান, হয়ে গেছে। ওই আমি এখন মনোহরে আছি। আমি বলছিলাম যে খুব ক্লান্ত হয়ে পড়েছি, তো এখান থেকে সোজা বাড়ি চলে যাই। কাল সকালে গাড়ি নিয়ে চলে যাব। ভাইজান, ওই এখানে রাস্তায় অনেক জ্যাম হয়ে গেছে, তো যেতে যেতে অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, বেরিয়ে যা। কাল সকালে টাইমে চলে আসিস। স্যার, শুধু এটা বলার জন্যই ফোন করেছিলাম। স্যার, ও ঠিকই বলছে। স্যার, আপনি কতবার ডাকবেন আমাদের এই প্রশ্ন করবার জন্য? কাজ করা মুশকিল হয়ে পড়ছে, মহল্লাতে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। স্যার, আমাদের একটা সম্মান আছে। আপনার এখানে ডেকে পাঠালেই নানা রকম কথা শুনতে হয় চারদিক থেকে। খুব বদনাম হচ্ছে আমাদের স্যার। হ্যাঁ স্যার, আমাদের পাড়ায় লোকজন ভুলভাল কথা বলছে, আমাদের উপর সন্দেহ করছে। স্যার, খুব অসুবিধায় পড়ছি। একটু অসুবিধা তো সহ্য করতেই হবে। একটা ছেলে নিখোঁজ, ওর মা বাবা গ্রাম থেকে ওকে খোঁজবার জন্য এসেছে। ওরা অভিযোগ করেছে যে তোমরা 3 জন ওদের ছেলেকে অপহরণ করেছো। কি বলছেন স্যার এসব? ওকে অপহরণ করে আমাদের কি লাভ আছে? ওর মা বাপকেও তো আমরা চিনি না। একটা কথা আপনি ভাবুন স্যার, এতে ওর লাভ না আমাদের লাভ? হতে পারে মুক্তিপণের কোনো ব্যাপার নয়, কিন্তু কিছু একটা তো বটেই। মুম্বাইতে মহেশের 2টো ঠিকানা, একটা ওর কাকার ঘর আর একটা ওর মালিকের কারখানা। ওর কাকার কথা অনুযায়ী ও সকাল 8টার সময় কাজে বেরিয়েছিল, কিন্তু নাসিম, ফারুক আর সুলেমান 3 জনই এটা অস্বীকার করেছে। স্যার, ওই কারখানায় আরেকটা ছেলেও কাজ করে, রিয়াজ। হয়তো ও কিছু জানবে। তুলে আনো ওকে, আর জিজ্ঞেস করো যে সত্যি সুলেমান ওই দিন ভাপি গেছিল কিনা ডেলিভারি করতে। রাইট স্যার। স্যার, 12ই এপ্রিল 11টার সময় আমি কারখানা বন্ধ করেছিলাম। ফারুক আর নাসিম সারাদিন কারখানাতেই ছিল? হ্যাঁ স্যার, ওরা দুজন তো ওখানেই ছিল। ওরাও
কারখানা বন্ধ হওয়ার পরই বাইরে যায়। আর তুমি কোথায় গেছিলে? স্যার আমিও তো বাড়ি গিয়েছিলাম, আর কোথায়। সোলেমানও তোমার সঙ্গে ছিল না? সুলেমান? না স্যার, ও তো সকালে ডেলিভারির জন্য বেরিয়ে গেছিল স্যার, ভাপিতে। সুলেমানের সাথে আর কেউ ছিল? স্যার জানি না, কিছু বলতে পারছি না। শুধু তো সুলেমান কাল এসেছিল, ও তো বলল মাল সব নিয়ে এসেছে। আমি বললাম ঠিক আছে, যেখানে রাখিস রেখে দে। ও মালগুলো গোডাউনে রাখলো, আমি রসিদ দিয়ে দিলাম। এবার ওর সাথে কেউ এসেছিল কি না সেটা তো মনে পড়ছে না। আপনার স্টাফেদের মধ্যে কেউ তো হবে যে দেখেছে? না স্যার, স্টাফ তো এমনিতেই কম, আর কাজ খুব বেশি। রোজই কোনো না কোনো ডেলিভারি আসছে। এখন কার সাথে কে এসেছে এটা ঠিক মনে পড়ছে না। হ্যাঁ স্যার, মনে আছে আমার। নাসিম সাহেব আমাকে বলেছিল সুলেমান কাল সকালে আসবে। আমার মনে হয় ও আগের দিন রাতে মালিককে ফোন করেছিল। দেখো রিয়াজ, মালিকের ভুলভ্রান্তি লোকাতে গিয়ে যদি তুই আইনকে মিথ্যে বলিস পুরো ফেঁসে যাবি। সত্যিটা বল। সত্যি বলছি সাহেব, আমি জানি না ওই ছেলেটা কোথায় আছে। আমি তো দুদিন ধরে ওকে দেখিনি। এমনিতে হেভি বদমাইশ ছেলেটা, নিজের বয়সের থেকে বেশি পাকাও। স্যার 12 তারিখ সুলেমান ডেলিভারি করতে ভাপি গেছিল, এই কথাটা কনফার্মড, কিন্তু ওর সাথে আর কেউ ছিল কিনা এটা জানা যায়নি। বুঝতে পারছে না যে মহেশ হঠাৎ কি করে উধাও হলো। কিছু তো হয়েছেই, কারণ তো আছে। মহেশের কাকা সত্যপাল আর বাবা সুভাষ রোজ পুলিশ স্টেশনে আসে তাদের ছেলের বিষয়ে খোঁজ নিতে। নসিম কুরেশি, ফারুক সিদ্দিকী আর সুলেমান আনসারিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়। তিনজনই এই ধারাবাহিক প্রশ্নোত্তরের জেরে অশান্তিতে ভুগছিল। দিন কাটতে থাকে, কিন্তু মহেশের কোনো খবর আসে না। সত্য, এবার আমাদের যেতে হবে। সব কাজকর্ম ছেড়ে কতদিন এখানে পড়ে থাকবো। আর দেখো না, মিনা ওখানে একা রয়েছে। পাড়ার লোকের ভরসায় কতদিন ছেড়ে রাখবো। বুঝতে পারছি দাদা, আমার খুবই খারাপ লাগছে। আমার ভরসায় তুমি মহেশকে এখানে পাঠালে, আর আমি ওকে সামলাতে পারলাম না। এরকম ভেবো না, এতে তোমার কি দোষ আছে বলো? দেখো, আমরা যাচ্ছি, তুমি থানায় গিয়ে গিয়ে খবর সব নিতে থেকো। তোমাকে আমরা ভীষণ ভরসা করি যে কোনো না কোনো দিন তুমি মহেশকে গ্রামে ঠিক নিয়ে আসবে। সত্য, আমরা অপেক্ষা করব। বৌদি, দাদা, আমি কথা দিচ্ছি, আমি মহেশকে খুঁজে বের করার পুরো চেষ্টা করব। আমারও তো ছেলেও, ওকে আমি খুঁজে বার করবই। স্যার, এই সত্যপাল তো রোজ থানায় চলে আসছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কে জানে মহেশ কোথায় কেন চলে গেছে। মহেশের ছবি আশেপাশের পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। ওর মালিক নাসিম আর ফারুক, আর কারিগর সুলেমান আর রিয়াজ, এদের পেছনে খোঁচরও লাগিয়েছি, কিন্তু কাউকেই সন্দেহ করার মতো কিছু নেই। স্যার, সবাই নর্মালি কাজ করছে নিজের, যেন কিছু হয়নি। মহেশের বয়স মাত্র 15, শহরে প্রথম এসেছে। যদি সত্যিই কোনো খারাপ সঙ্গে পড়ে যায়, যেমন ওর মালিক বলছিল, নাকি কেউ ভুল বুঝিয়ে তার সাথে ওকে নিয়ে গেছে। স্যার, যদি এটাই হয় তাহলে ও এখন মুম্বাইয়ের বাইরে, কারণ এখানকার সব ছোট বড় গ্যাংকেই খুব জোরদার জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু মহেশের ব্যাপারে কিছু জানা যায়নি। চেষ্টা চালিয়ে যাও মুকেশ, হয়তো কিছু পাওয়া যাবে। সত্যপাল আশা ছাড়েনি। সে তার সম্ভাব্য সব চেষ্টাই করে চলেছিল। বিভিন্ন জায়গায় তার নিখোঁজ ভাইপোর পোস্টার লাগিয়ে চলেছিল। ওদিকে মহেশের বাবাও অস্থির ছিল তার ছেলের বিষয়ে জানার জন্য।
মহেশের মা রোজ ছেলের সুস্থ অবস্থায় ফিরে আসার জন্য প্রার্থনা করতে থাকে। বোন মিনাও প্রতিদিন বিকেলে অধীর আগ্রহে তার দাদার ফিরে আসার পথ দেখে, এই আশা নিয়ে যে কখনো হয়তো সে তার দাদার বিষয়ে কোনো ভালো খবর শুনতে পাবে। অপেক্ষা যেন পরীক্ষা নিচ্ছিল মহেশের পরিবারের সঙ্গে। আরো কয়েক মাস কেটে গেল, কিন্তু মহেশের কোনো খবর এলো না। পুলিশও মহেশের মালিকদের লাগাতার জিজ্ঞাসাবাদ করতে থাকে, এই আশা নিয়ে যে হয়তো কোনো এমন তথ্য হাতে আসবে যা এই কেসটাকে একটা পথ দেখাতে পারবে। কিন্তু এমনটা ঘটল না। আর যা ঘটল তা এই কেসটাকে সম্পূর্ণ অন্য এক মাকে এনে দাঁড় করালো। কোথাও যাচ্ছ? একটু কাজ আছে। এরকম হঠাৎ কোথায় যাচ্ছ? কদিনের মধ্যেই ফিরে আসবো। আরে কোথায় যাচ্ছ বলে তো যাও। শোনো না, সব ঠিক আছে তো? কোথায় যাচ্ছ তুমি? বাবা কোথায় যাচ্ছ তুমি? আমার খুব ভয় করছে, তুমি এখন বলে যাও না কোথায় যাচ্ছ। ভয় পেও না তুমি, শুধু আমার হেনার একটু খেয়াল রেখো। আসছি, খুদা হাফেজ। শোনো শোনো না, নাসিমের ফোন কেন বন্ধ? আর কোথায় আছে ও? আরো কিছু জিজ্ঞেস করা বাকি আছে স্যার। উল্টোপাল্টা কথা বলবে না, যেটা বলছি তার উত্তর দাও। নাসিম কোথায়? জানি না স্যার, শুধু এটা বলতে পারি খুব চিন্তিত আছে। আর এটা তো স্বাভাবিক, রোজই তো থানা একটা করে চক্কর দিচ্ছি, যখন ইচ্ছা তুলে নিয়ে যাচ্ছেন। কথা ঘোরাবে না, যা বলছি তার উত্তর দাও। জানি না স্যার, ওর স্ত্রীও কদিন ধরে এটাই জিজ্ঞেস করছে। বুঝতে পারছেন ওর স্ত্রীকে কি জবাব দেবো। তুমি ওর বন্ধু আর পার্টনারও, ও তোমাকে কিছু বলেনি কোথায় যাচ্ছে? নিজের স্ত্রীকেই যখন বলেনি তখন আমায় কেন বলবে? শুধু এইটাই জানে যে 2 সপ্তাহ ধরে খুব চিন্তায় আছে, খুব দুঃখে আছে, এই জন্য চলে গেছে হয়তো কোথাও। ফোনও বন্ধ করে দিয়েছে। আল্লাহর কাছে এটাই দোয়া চাইবো যে যেখানে থাকুক ভালো থাকুক, যেন উল্টোপাল্টা কিছু করে না ফেলে। নাসিমের ফোন রেকর্ড কি বলছে? স্যার, নাসিমের ফোন 3 দিন আগে, মানে যেদিন থেকে ও বেরিয়েছে, সুইচ অফ। এরকম নয় তো যে মহেশের ব্যাপারে কিছু জানে? হতে পারে স্যার, ওর পার্টনার ফারুক বলছিল যে পুলিশের জিজ্ঞাসাবাদে বিরক্ত হয়ে কোথাও চলে গেছে। জিজ্ঞাসা তো এখনো করব। রোজ একজন কনস্টেবলকে নাসিমের ঘরে পাঠাও, ওয়ান্টেড ডিক্লেয়ার করো ওকে। দেখি কতদিন ও লুকিয়ে থাকে, বাড়িতে তো ফিরবেই। কিন্তু সেদিনের পর নাসিমের বিষয়ে কখনো কোনো খবর পাওয়া যায়নি, আর না তো মহেশের বিষয়ে কিছু জানা গেছে। মহেশের কাকা পুলিশ স্টেশনে যাওয়া আসা করতে থাকে। সময় পেরিয়ে যায়, অফিসারদের বদলি হতে থাকে, দিন মাসে আর মাস বছরে গড়িয়ে যায়, কিন্তু মহেশের কেস যেমনকে তেমন থেকে যায়। মহেশের পরিবারের অপেক্ষা শেষ হওয়ার নামই করছিল না। মহেশ নিখোঁজ হয়েছে এখন 10 বছর কেটে গেছে, কিন্তু সময়ের চাকা একজন বাবার আশাকে পিষে ফেলতে পারেনি। সে এখনো আশা নিয়ে বসে আছে যে একদিন তার ছেলে ঠিক বাড়িতে ফিরবে। এক আশার কিরণ তার মায়ের মনের ভিতরেও জ্বলছিল, যে 10 বছর ধরে নিজের ছেলের সুস্থতার প্রার্থনা করছিল। একজন বোন রাখির মধ্যে ছেলেবেলার সেই বছরগুলো বাঁচিয়ে রেখেছিল, যখন সে তার দাদার অনুপস্থিতি অনুভব করে কাটিয়েছে। তার আশা ছিল যে একদিন তার দাদা ঠিক ফিরে আসবে, আর তার সঙ্গে সঙ্গেই তাদের বাড়ির খুশিও ফিরে আসবে। অন্যদিকে নাসিমের স্ত্রী তহসিন প্রার্থনা করছিল তার স্বামীর জন্য, আর মেয়ে হেনা প্রার্থনা করছিল তার বাবা যেন সুস্থভাবে ফিরে আসে। এই বছরগুলোতে সুলেমান আর রিয়াজের জীবন আরামে কাটতে থাকে। ফারুক এখন একাই মালিক ছিল, আর তার তত্ত্বাবধানে কারখানার কাজে কোনো ঝঞ্ঝাট ছিল না। মহেশের কাকা সত্যপাল দেখতে গেলে নিজের জীবনযাপন করছিল বটে, কিন্তু তার চোখে অপেক্ষা আর তার ভাইপোর ফিরে আসার আশা এখনো ঝলক দিচ্ছিল। সময় পেরিয়ে যায়, অবস্থার পরিবর্তন হয়, পরিস্থিতি পাল্টে যায়, কিন্তু আপনজনের এইভাবে জীবন থেকে হঠাৎ উধাও হয়ে যাওয়ার কষ্ট বরাবর একই থেকে যায়। একটা লম্বা অপেক্ষা, একটা শূন্যতা,
জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। এসো রাজেন। আমি এখনো পর্যন্ত যতগুলো আনসলভ কেস দেখেছি তার মধ্যে বেশিরভাগটাই ডাকাতির। স্যার, আমি যে রেকর্ডগুলো চেক করছিলাম তার মধ্যে থেকে একটা মিসিং কেস পেয়েছি, যেটা এখনো সলভ হয়নি। মিসিং কেস? হ্যাঁ স্যার। কবেকার? স্যার 2005 সালের। 10 বছর হয়ে গেছে কিন্তু এখনো সলভ হয়নি। 10 বছর? হ্যাঁ স্যার। আর যতগুলো আনসলভ কেস রয়েছে তার মধ্যে এটা সব থেকে পুরনো। মহেশ সিং 15 বছর বয়সে 2005 সালে নিখোঁজ হয়। আর এই কেসের একজন সাসপেক্ট নাসিম কুরেশি, যে মহেশ সিং এর মালিক ছিল, সেও 29 মে গায়েব হয়ে যায়। এখানে লেখা আছে ও ফেরার। আমি পুরো ফাইলটা পড়েছি স্যার। এই মহেশের কাকা সত্যপাল 2013 অবধি পুলিশ স্টেশনে যোগাযোগ করে এই কেসটার প্রোগ্রেস জানার জন্য। এতে এও লেখা আছে যে নাসিম কুরেশির পার্টনার ফারুক আর তার 2 ওয়ার্কার সুলেমান আর রিয়াজকেও কোয়েশ্চেন করা হয়েছে, কিন্তু এই 4 জনই নিজেদের স্টেটমেন্ট একটু বদলায়নি। এই 4 জনের স্টেটমেন্ট একদমই একরকম। ইনফ্যাক্ট নাসিমের পার্টনার ফারুকের কথা অনুযায়ী এই রিপিটেড কোয়েশ্চেনিং ও নিখোঁজ হওয়ার কারণ। বসো স্যার। রাজেন 10 বছর ধরেই একটা লোক নিখোঁজ, ইনফ্যাক্ট 2টো লোকই নিখোঁজ, আর কেউ জানে না ওদের সঙ্গে কি হয়েছিল। আর মহেশ তো মাত্র 15 বছর বয়সে। স্যার, আমি এর কাকার স্টেটমেন্ট পড়েছি। এই মহেশ বিহারের খুব গরিব পরিবারের ছেলে। বিহার থেকে মুম্বাই একটু টাকা কামাতে আসে যাতে নিজের পরিবারকে একটু সাহায্য করতে পারে। হতে পারে এর ফ্যামিলি আজও এর জন্য অপেক্ষা করছে। শুধু একটা পরিবারই নয়, মনুষ্যত্বও বজায় থাকবে এই কেসটা সলভ হলে। আর আমি পুরো চেষ্টা করবো এই কেসটাকে ক্লোজ করার। স্যার পুরো 10 বছর হয়ে গেছে, কিন্তু টিভি সিরিয়ালের মতো এই কেসের সাথে যুক্ত ব্যক্তিরা একটুও বদলায়নি। সুলেমান আনসারি এখনো ওই কারখানায় কাজ করে, বিয়ে হয়ে গেছে, একটা বউ আছে, 2টো বাচ্চা আছে। নাসিম চলে যাওয়ার পরে ফারুক একাই এখন ওই কারখানার মালিক। হ্যাঁ, কিন্তু শুনেছি যে ওই নাসিমও নাকি বাড়িতে প্রত্যেক মাসে টাকা পাঠায়। নাসিমের বউ আর মেয়ে এখনো ওই বাড়িতেই থাকে স্যার। আচ্ছা, এই মহেশের কাকা সত্যপাল ও কি এখনো এখানেই? হ্যাঁ, কাকা ভাইপোর অপেক্ষা করতে করতে একটু তাড়াতাড়ি বুড়ো হয়ে গেছে, কিন্তু কাজ এখনো সেই লন্ড্রিতেই করে। নাসিমের ব্যাপারে কিছু খোঁজ পেয়েছিস? এত বছরেও নিশ্চয়ই তো নিজের পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছে। স্যার পুরো 1 সপ্তাহ ধরে নজর রাখছি, কিন্তু এরকম কোনো কিছু নজরে পড়েনি। স্যার সবাই জানতো যে কেস থিতিয়ে গেছে। যদি নাসিম চাইতো তাহলে ও নিজের বাড়িতে ফিরে আসতেই পারতো। হয়তো ওকে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে যেখান থেকে ও ফিরতেই পারবে না। স্যার নাসিমের পার্টনার ফারুকের মতে ও পুলিশের রিপিটেড কোয়েশ্চেনিং এর জন্য ফেরার হয়ে যায়। ক্লান্ত হয়ে পড়েছি থানায় যেতে যেতে, যখন ইচ্ছা তুলে নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু ওর স্ত্রী এই ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো কথাই বলেনি। হতে পারে নাসিম মহেশের নিখোঁজ হওয়ার কারণটা জানে, আর এই তথ্যই ওকে নিরুদ্দেশ করে দিয়েছে। কয়েক বছর আগে ব্যাঙ্গালোরেও একই কেস ঘটেছিল। এক মহিলা নিখোঁজ হয়, তার মেয়ে তার মিসিং কমপ্লেন লেখায়, কিন্তু অনেক দিন ধরে ওই মহিলার কোনো খোঁজই পাওয়া যায়নি। কিন্তু 4 বছর বাদে জানা যায় যে ওই মহিলা মিসিং নয়, মারা গেছেন। ওই মহিলারই বয়ফ্রেন্ড ওকে মেরে ওরই ঘরে পুঁতে দিয়েছিল। তো আপনি মনে করেন যে নাসিম মারা গেছে, খুন করা হয়েছে? হতে পারে, কিন্তু এই ব্যাপারটা জানতে হবে যে ও মহেশের ব্যাপারে কি জানতো। কিন্তু একটা ব্যাপারে আমি পুরোপুরি শিওর, মহেশ নিরুদ্দেশ হওয়া আর নাসিম নিজে থেকে পালিয়ে যাওয়া, এই দুটো ঘটনাই যুক্ত। স্যার মহেশের কেসে সমস্ত হসপিটাল চেক করা হয়েছিল, সমস্ত পুলিশ স্টেশনের ছবি পাঠানো হলেও ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু নাসিমের কেসে এরকম কোনো খোঁজই নেওয়া হয়নি, না ওর স্ত্রীর সঙ্গে পুলিশের কোনো কথা হয়েছে ঠিক করে। কেননা আরকে মার্ক পুলিশ ভেবেছিল যে নাসিম পালিয়ে গেছে, আর এই অপেক্ষায় বসেছিল যে একদিন ও ক্লান্ত হয়ে নিজেই ফিরে আসবে, আর সেই জন্যই ওকে ঠিকভাবে খোঁজার চেষ্টাই হয়নি। কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে নাসিম মহেশের নিরুদ্দেশ হওয়ার পেছনে ভয় পেয়েছিল, আর পুরো চান্স আছে নাসিমের কারখানার কোনো না কোনো ওয়ার্কার এর সঙ্গে যুক্ত আছে। স্যার যদি সেরকম হয় তাহলে একটা জবরদস্ত ফিল্ডিং লাগাই এই ফারুক, সুলেমান আর রিয়াজের উপর। চেষ্টা করে তো দেখাই যেতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না কোনো লিড পাওয়া যাবে। নাসিমকে পাওয়ার পরেই আমরা কোনো লিড পাবো।
যদি ও বেঁচে থাকে তবে। রাজন, নাসিমকে খোঁজা শুরু করো, কিন্তু ওর কারখানার কোনো লোককে জিজ্ঞাসাবাদ করবে না। এই কাজটা খুব সাবধানে করতে হবে। স্যার। আর নাসিমের ফটো ন্যাশনাল ডেটাবেসেও ফেলো। 10 বছর পুরনো ঠিকই, কিন্তু চেনার জন্য যথেষ্ট। স্যার। একটা ঠিকঠাক সূত্র পেয়ে গেলে না রাজেন, তারপর দেখো এই 10 বছরের পুরনো আনসলভ কেস কি করে সলভ করা যায়। কি কারণ ছিল নাসিম কুরেশির হঠাৎ করে এভাবে নিজের বাড়ি পরিবার ছেড়ে চলে যাওয়ার? কি ঘটেছিল সেদিন মহেশের সঙ্গে, যে কারণে সে কখনোই নিজের বাড়িতে ফিরতে পারেনি? 10 বছর পরেও কি এই প্রশ্নগুলোর উত্তর মিলতে চলেছে? ক্রাইম ব্রাঞ্চের এক ডিটারমাইন্ড টিম এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে লেগে পড়ে। মহেশ আর নাসিমের পরিবারের মতোই পুলিশও এই কেসকে একটা ক্লোজার দিতে চাইছিল। 1 দশক পর্যন্ত আনসলভ থাকা এই কেসকে একটা সিদ্ধান্তে পৌঁছে দিতে চেয়েছিল। 10 বছর ভেবে দেখতে গেলে একটা অনেক লম্বা সময়, কিন্তু এই প্রশ্নের ঘূর্ণিপাকে জর্জরিত এই কেসের উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী এপিসোডের জন্য, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগের জন্য।